নমস্কার। আজকে আপনাদের শোনাতে চলেছি সুবোধ ঘোষের থ্রিলার জঞ্জালের জ্বালা। ওই যে রূপসী, যার নাম মুক্তকণা, যাকে আজ 1 বছর ধরে সদা সর্বদা চোখের সামনে দেখছেন ছোট কুমার সাহেব, অর্থাৎ রায়জাদা অবনীশ রায়। তাকেই আজও মাঝরাতের অথবা শেষ রাতের কোনো প্রহরে হঠাৎ ঘুম ভাঙা চোখ তুলে দেখতে গিয়েই তিনি চমকে ওঠেন, এবং চমকে উঠলেও অনেকক্ষণ ধরে একটু আড়ালে দাঁড়িয়ে মুক্তকণা নামে ওই নারীর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থেকে কী যেন বুঝতে চেষ্টা করেন ছোট কুমার সাহেব, অর্থাৎ মজিলনগরের রাজবাড়ির সেই শৌখিন আর ফুর্তিবিলাসী মানুষটি। ইনি হলেন সেই অবনীশ রায়, যিনি স্কচ, হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাসের রং মিল খেলা ছাড়া পৃথিবীতে আর কিছু ভালোবাসেন কিনা তা কেউ জানে না। হ্যাঁ, এই 1 বছর ধরে আর একটি বস্তু তার ফুর্তিময় জীবনের নতুন বিলাস হয়ে উঠেছে। সে হলো ওই মুক্তাকণা, অবনীশ রায়ের ঘনি নয়, মুক্তামনা। শুধু সঙ্গিনী, যদিও 1 বছর ধরে দিন ও রাতের সকল মুহূর্তে অবনীশ রায়ের ঘরে শোভা আর মোহ হয়ে রয়েছে মুক্তাকণা। মাঝ রাতে অথবা শেষ রাতের কোনো প্রহরে অবিনীশের হুইস্কির নেশা যখন এক ঘুমের পর ফিকে হয়ে যায়, তখন ধরফর করে জেগে উঠেই দেখতে পায় অবনীশ রায় ঘরের খোলা জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে মুক্তাকণা। জানলার বাইরে শুধু নিরেট অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখবার নেই। তবু সেই অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মুক্তাকণা, দু চোখের পলক পড়ে না। অবশ্য রোজই নয়, মাঝে মাঝে, এবং বিশেষ করে কোনো নতুন জায়গায় এসে আশ্রয় নেবার পর প্রথম কয়েকটি রাত্রিতে অবনীশের সঙ্গিনী ওই নারীর মনটা যেন কোনো এক নিশির ডাক শুনতে পায়। আরও আশ্চর্যের ব্যাপার, যে রাতে আকাশে আর মাটিতে ধবধবে চাঁদের আলো ছড়িয়ে থাকে, সে রাতে কখনো এমন ঘটনা ঘটে না। চাঁদনি রাতের সঙ্গে যেন একটা আড়ি আছে মুক্তাকণার। যে রাতে বাইরে আকাশ ভরা চাঁদের আলো, সে রাতে ঘরের ভেতর ফরাসের উপর পড়ে অঘরে ঘুমোতে থাকে মুক্তা। প্রথমে দেখা গিয়েছিল আগ্রার সেই হোটেলের ঘরে, তারপর একবার সাসারামের ডাক বাংলোতে, তারপর মধুপুরে অবিনেশের নিজেরই এস্টেসের সেই প্রকাণ্ড বাড়িতে, যার চারদিকে বস্তায় গোলাপের মস্ত বড় বাগান। কে জানে কখন, বোধহয় ঠিক যখন গভীর ঘুমে অসাড় হয়ে পড়ে থাকে অবনীশ রায়ের নেশার শরীর, আর বাইরে কালো অন্ধকারে ক্লান্ত জোনাকির পাখাও আর মিটমিট করে জ্বলে না, তখন হয় এই ঘর নয় ওই ঘরের কোনো একটা খোলা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মুক্তাকণা। আরও অদ্ভুত ব্যাপার, মুক্তকণার সারা মুখ জুড়ে সেই সময় যেন একটা কৌতুকের হাসি থমথম করে, যেন বাইরের অন্ধকারের সঙ্গে মনে মনে একটা ঠাট্টার খেলা খেলছে মুক্তাকণা। মধুপুরের বাড়িতে যে দৃশ্য দেখতে হয়েছিল, সেই দৃশ্য এই হীরাপুরের বাড়িতে এসেও দেখতে হলো। ঠিক সেই রকমই আবার মাঝ রাতে ঘরের খোলা জানলার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে মুক্তাকণা, আর মনে হয় সেই রকমই ভঙ্গিতে হাসছে। দেখতে পেয়ে আস্তে আস্তে মুক্তকণার দিকে এগিয়ে যায় অবনীশ, গম্ভীরভাবে বলে, কি ব্যাপার মুক্তা, তুমি ওরকম করে হাসছো কেন? তোমাকে এত অদ্ভুত দেখাচ্ছে কেন? সত্যিই মুক্তাকে বড় অদ্ভুত দেখায়। খোলা জানলা দিয়ে শুধু বাইরের ঘন অন্ধকারের ভয়াল চেহারাটা দেখা যায়। দিগন্ত জুড়ে ঠেসে রয়েছে সেই নিরেট অন্ধকার। আকাশে তারা ঝিকমিক করে, মনে হয় তারাগুলি ভয় পেয়ে কাঁপছে, দেখা যায় না। নিকটে বা দূরে কোথায় গাছপালার ভিড় মুখ লুকিয়ে রয়েছে। শুধু বড় বড় তালের মাথাগুলিকে এক আধটু ঠাউর করা যায়। তালের পাতায় বোধহয় মাথা ঠোকে কোনো রুগ্ন শকুন, তাই একটা ক্ষীণ আর্তনাদ যেন আছাড় খেয়ে কাঁপতে থাকে,
আর শোনা যায় দূরের ঝাউ বনের একটানা হাঁপানির শব্দ। বাতাস কখনো মৃদু হয়ে আবার কখনো বা বেশ ঝড়ের মতো হয়ে সেই অন্ধকারের জগৎ থেকে যত আক্ষেপ আর যত অদ্ভুত কাঠটানের শব্দ ছড়িয়ে বেড়ায়। মুক্তা চুপ করে আর দু চোখ অপলক করে বাইরে সেই অন্ধকার দেখে আর কাঠটানের শ্বাস শোনে। ঘরের ভেতরে আলো জ্বলে, তাই মুক্তার মুখটাকে খুব স্পষ্ট দেখা যায়। দেখতে পায় অবনীশ। মুক্তার চোখ দুটো যেন দপ দপ করে হাসছে। অত যত্ন করে বাঁধা খোপা তাও যেন একবার ভেঙে চুরে ঝরে পড়তে চাইছে। ফুরফুর করে উঠতে থাকে উস্কো খুস্কো চুল। মুক্তার কপালটা লালচে হয়ে ওঠে, যেন আগুনে আঁচ লেগেছে। দাঁতে দাঁত ঘষে লেগে বৃষ্টির শব্দও হয়। পান খাওয়া ঠোঁট স্যাঁতস্যাঁতে। মুক্তার ঠোঁটের ফাঁক দিয়ে যেন রক্ত মাখা লালা ঝরে পড়তে চায়। বড় অস্বাভাবিক মুক্তার মূর্তিটা। মাঝে মাঝে থরথর করে কাঁপে মুক্তার শরীরটা। ওর চোখ মুখ ঠোঁট সবই যেন ওই অন্ধকারের সঙ্গে এতক্ষণ ধরে নিঃশব্দে কথা বলছিল। কে জানে কোন ভয়ানক রহস্যের কথা। সেই রহস্য যেন একটা ভাষাহীন কৌতুক। তাই মুক্তার চোখ দুটো ওরকম দপদপ করে হেসে উঠছে। অবনীশের গম্ভীর গলার স্বর শুনে আস্তে আস্তে মুখ ফেরায় মুক্তা, কিন্তু তবু মনে হয় অবনীশের কথাগুলির অর্থ যেন বুঝতে পারছে না মুক্তা। তেমনি দু চোখ অপলক করে অবনীশের মুখের দিকে তাকিয়ে থাকে। ঘুম ভাঙা চোখের ভীত বিস্মিত শিহর মুছে ফেলবার জন্য দু হাতে চোখ ঘষে মুক্তার মুখের দিকে ভালো করে তাকায় অবনীশ রায়। কিন্তু কি অদ্ভুত, সত্যি মুক্তাকে যে মুক্তা বলেই মনে হয় না। সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গানে গল্পে হাসি ঠাট্টায় আর কত রঙে ঢঙে ও রৌদ্রে কুমারবাবুর ফুর্তি জীবনকে মাতিয়ে রেখেছিল যে নারী, সে এখন এই মাঝ রাতের স্তব্ধ প্রহরের কোন অভিশাপে এমন করে এলোমেলো হয়ে বোবা নিশাচরের মতো তাকিয়ে থাকে, আর দু চোখে তারা নাচিয়ে দপদপ করে হাসে। অবনীশ রায়ের বিস্ময় এবার দুঃসহ ভয়ে শিউরে ওঠে। চেঁচিয়ে ওঠে অবিনাশ, কথা বলছো না কেন? শিগগির কথা বলো, উত্তর দাও মুক্তা। মুক্তার চোখ দুটো এবার ভয় পেয়ে চমকে ওঠে, যেন এতক্ষণে অবিনাশের কথাগুলি কানে শুনতে পেয়েছে মুক্তা। ব্যস্তভাবে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে মূর্তিটাকে একটু স্বাভাবিক করে নিয়ে মুক্তা বলে, কি বলবো, কি শুনতে চাও তুমি? তারপরই চেঁচিয়ে ওঠে অবনীশ ভ্রুকুটি করে, সত্যি করে বলো, কে তুমি? এবার শিউরে ওঠে মুক্তার চোখের তারা। অবনীশের ওই প্রশ্নই যে তীক্ষ্ণ ছুরির মতো একটা ধারালো অস্ত্র মুক্তার জীবনের এই সুন্দর ছদ্মবেশটাকে এই মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেবার জন্য উদ্যত হয়েছে ওই প্রশ্ন। যদি উত্তর দিতে গিয়ে একটু ভুল করে মুক্তা, যদি মনের ভুলে কিংবা হঠাৎ ভয়ে সত্য কথাটা বলেই ফেলে মুক্তা, তবে এই মুহূর্তে মুক্তার এত বড় সুখের প্রাসাদ ধুলো হয়ে যাবে। এত টাকা, এত সমাদর, এত আহ্লাদ আর এত সোনা আর জড়োয়ার উপহারে ধন্য হওয়া ঝকমকে জীবনে সব উল্লাস স্তব্ধ হয়ে যাবে। শুধু তাই বা কেন, অবনীশ নামে খামখেয়ালি ওই বড় লোকের মেজাজ হয়তো এই মুহূর্তে পাগল হয়ে গিয়ে তার এত আদরের মুক্তাকে ঘেন্না করে কিংবা পিস্তলের একটি গুলিতে শেষ করে দেবে। কে তুমি? অবিনাশের এই প্রশ্নটাই যে অবিনাশের মর্মভেদী একটা সন্দেহ। মুক্তাকণা সত্যি মুক্তাকণা তো? মুক্তাকণাও জানে। অবিনাশের মনে মাঝে মাঝে একটা সন্দেহ বড় তীব্র হয়ে ওঠে। ভয় হয় মুক্তার। সেই সন্দেহের আঘাতে মুক্তার উপর অবিনাশের এত মায়া আর ভালোবাসার নেশাটাই বুঝি চুরমার হয়ে যাবে। খিলখিল করে হেসে ওঠে মুক্তা, সে কি কথা, আমি যে তোমারই মুক্তাকণা গো। হ্যাঁ, ঠিক সেই রকমই ঝর্ণার জলের মতো উচ্ছ্বল স্বরে হেসে উঠেছে অবিনাশের সঙ্গিনী মুক্তাকণা। সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত, এই রূপসী নারী হেসে গিয়ে অবিনাশের ফুর্তির পিপাসাকে তৃপ্তি দিয়েছে। স্কচ হুইস্কির নেশা কোনো নেশাই নয়। যদি মুক্তকণা নিজের হাতে গেলাস তুলে নিয়ে অবিনাশের হাতের কাছে এগিয়ে না দেয়। ডিটেকটিভ উপন্যাসের
পাতায় পাতায় ছড়ান ঘটনা শত রহস্য নিগড়ে কোনো রসের স্বাদ অনুভব করা যায় না। যদি অবনীশের বই পড়বার সময় তার গা ঘেঁষে মুক্তকণা বসে থাকে। বাজি রেখে মুক্তকণার সঙ্গে তাসের রং মিল খেলে অবিনীশ রায়। মুক্তকণার কাছে মুঠো মুঠো টাকা হেরে যেতে অবিনীশ রায়ের ভালোই লাগে। একদিন জাগা চোখে স্বপ্ন দেখেছে অবিনীশ। মুক্তকণার মুখটা যেন ফুলদানির উপর রাখা হয়েছে। হাসছে মুক্তার সুন্দর মুখ, কাঁপছে রঙিন ঠোঁট আর চোখের কালো তারা। মনে হয় অবিনাশের মুক্তকণা যেন তার জীবনের সব তৃষ্ণাকে চিরটা কাল এইভাবে মধুর মাদক হাসিতে ভরিয়ে দিয়ে তার চোখের সামনে এইভাবে ফুটন্ত রূপ নিয়ে বসে থাকবে। খুশি হয়েছে, সুখী হয়েছে অবিনীশ। তাই তো সে এইরকম অজস্রভাবে অঢেল উপহারে মুক্তাকণারও সব সুখের দাবিকে পূর্ণ করে দেবার জন্য সর্বক্ষণ তৈরি হয়ে রয়েছে। মুক্তাকণার নিজের ব্যবহারের আলমারিতে 3টে মখমলের বাক্স সোনার অলঙ্কারে আর জড়োয়াতে ভরে গেছে। একটা সুগন্ধ সাবান দুবার সম্পূর্ণ করে না মুক্তা। অবিনীশ নিজেই আপত্তি করে। বাসি সাবান গায়ে মাখলে মুক্তাকণার গায়ের চামড়া খসখসে হয়ে যেতে পারে। ভয় আছে অবিনীশের মনে। আগ্রাতে থাকতেই মুক্তাকে কড়া হুকুম দিয়েছিল অবিনীশ, এখন থেকে রোজ আতর জলে স্নান করবে মুক্তা। সাবধান, যেন ভুলেও কোনো ভুল না হয়। এত বড় আদরের সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে যে রূপসী নারীকে, তাকেই আজও মাঝে মাঝে সন্দেহ করতে হয়। অবিনীশ নিজেরই উপর রাগ করে। মিছিমিছি হঠাৎ ভয় পেয়ে এরকম সন্দেহ মনের ভেতর থেকে আনবার কোনো দরকার ছিল না। পালিয়ে যাবে না মুক্তা, চলে যাবার কোনো লক্ষণও দেখা যায় না। কোনো দিন কোনো মাঝ দুপুরের আলোতে জানলার পর্দা সরিয়ে পথের কোনো মানুষের মুখের দিকে তাকায়নি মুক্তা। কাউকে চিঠি লেখে না মুক্তা। পৃথিবীর কোনো আনাজ কানাজ থেকে মুক্তার নামে কোনো চিঠি আসে না। অবিনাশের আদরের জগৎ থেকে মুক্তাকণাকে চুরি করে নিয়ে যাবার মতো কোনো অভিসন্ধি এই পৃথিবীতে নেই। মুক্তাকণার প্রাণটাকেই কিনে ফেলেছে অবিনীশ। মুক্তাকণাও স্বীকার করে, মেয়ে মানুষকে এমন করে কোনো স্বামীও ভালোবাসে না। ওসব ভয় নয়, কিন্তু তবু কেমন যেন মনে হয়। এবং মাঝ রাতের এই মুক্তাকণাকে জানলার কাছে ওই মূর্তিতে ওভাবে দপদপ করে চোখের তারা নাচিয়ে হাসতে দেখে অবিনাশের মনের ভিতরটা যে শিহর সহ্য করে, সেটা এক রকমের ভয়েরই শিহরণ। মুক্তকণার খিলখিল হাসির স্বর শুনে অবিনাশের চোখের তীব্র সন্দেহ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। মুক্তাও বড় বুদ্ধিমতী। চট করে একটি মিনিটের মধ্যে কেমন সুন্দর আবার নতুন করে পরিপাটির সাজে সেজের সামনে এসে দাঁড়িয়েছে। মুক্তকণার গা ভরা গহনার উপর আলোর আভা ঝলমল করে। মুক্তকণার হাত ধরে সোফার উপর বসে অবিনীশ। মুক্তা হাসে। তুমি হঠাৎ ঘুম থেকে উঠে আর ছুটে এসে আমার মুখের দিকে ওরকম রাগ করে তাকাও কেন বলো তো? অবিনীশ হাসে। তুমি কথা দাও আর কখনো ওভাবে মাঝ রাতে একা একা খোলা জানলার কাছে দাঁড়িয়ে আর অন্ধকার দিকে তাকিয়ে হাসবে না। আশ্চর্য হয় আর ফ্যাল ফ্যাল করে অবিনীশের দিকে তাকাই মুক্তা। অন্ধকার দিকে তাকিয়ে হাসি আমি? কী বলছো তুমি? যত সব মিথ্যে কথা। অবিনীশ, খুব সত্যি কথা বলছি। মুক্তা রাগ করে। তাহলে বলো আমি একটা পাগল? নয় আমার মাথার রোগ আছে। আনমনার মতো তাকিয়ে আক্ষেপ করে অবিনীশ। খেয়ে জানে। তারপরে হেসে ওঠে অবিনীশ। তবুও ভালো। কোনো উত্তর দেয় না মুক্তা। চোখের ওপর শুধু কুটিল একটা ভ্রুভঙ্গি ফুটে ওঠে। তার মধ্যে তীব্র একটা চতুরতারও ছায়াও লুকোচুরি খেলতে থাকে। জানে মুক্তকণা। এবং আজও আবার অবিনাশের ওই আক্ষেপ আর অভিযোগের ভাষা শুনে বুঝতে পারে কিসের সন্দেহ অবিনাশের মাঝরাতের ঘুম ভাঙা চোখে ওভাবে চমকে ওঠে। 1 বছর ধরে এত টাকা আদর গহনা আর ভালোবাসা দিয়ে কাছে ধরে রাখা নারীর মনটাকে কাছে পাওয়া গেল না, এই তো অবিনাশের সন্দেহ। শাসারামের ডাক বাংলোতে সেই শীতের রাতে অবিনাশ স্পষ্ট ভাষায় মুক্তার কাছে এই অভিযোগ করতে গিয়ে প্রায় ফুঁপিয়ে উঠেছিল। সত্যি বড় ব্যথা পায় ছোট কুমার সাহেব। মুক্তকণার ভালোবাসায় ফাঁকি কিংবা ভেজাল আছে ভাবতেই চমকে শিউরে আর চেঁচিয়ে প্রায় আত পাগলের মতো হয়ে যায় ভদ্রলোক।
যেমন আগ্রার হোটেলে, সাসারামের ডাকবাংলোতে আর মধুপুরের গোলাপবাগে, তেমনি আজও হীরাপুরের এই বাড়িতে মাঝরাতের প্রহরে সোফার উপর বসে ফুর্তিময় জীবনের সবচেয়ে বড় সাধের সঙ্গিনী এই রূপসী মুক্তকণাকেই হঠাৎ ব্যাকুলভাবে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করে অবিনীশ, সত্যি করে বলো মুক্তা। এই প্রশ্ন শোনবার জন্যই মনে মনে তৈরি হয়েছিল মুক্তা। এই প্রশ্নের কি উত্তর দিতে হবে তাও মনে মনে তৈরি করে রেখেছে মুক্তা। তাই প্রশ্ন শুনবার সঙ্গে সঙ্গেই খিলখিল করে হেসে বলতে থাকে, সত্যি করে বলছি, তুমি আমার ভালোবাসার দেবতা গো। আমার স্বামী তোমার চেয়ে ঢের ঢের বড়লোক ছিল, কিন্তু সে মানুষটা আমাকে তোমার মতো ভালোবাসতে পারেনি কোনো দিন। তাই তো ভাবলে আমার পরাণটাই যে হেসে ওঠে গো। কি ভাগ্যের জোরেই তোমাকে পেয়েছি। আর বেশি কিছু বলবার দরকার হয় না, অবিনীশের ক্লান্ত নেশার সব উদ্বেগ দূর হয়ে যায়। এই নারী মুক্তকণা, যার নাম, যার দু চোখের কোলে সরু কাজলের টান এখন আরও মায়াময় হয়ে অবিনাশের বুকের নিঃশ্বাসের টান ধরিয়ে দিচ্ছে, সেই নারী হলো বিচিত্র এক কাহিনীর নারী। ওই কাহিনীটা না থাকলে মুক্তকণা আজ মজিলনগরের ছোট কুমার সাহেবের রায়জাদা অবনীশ রায়ের শৌখিন জীবনের সর্বক্ষণের আমাদের কাছে এত বড় আদরের আস্পদ হয়ে উঠতে পারত না নিশ্চয়ই। বেশ উঁচু বংশের, অতি বনেদি এক পরিবারের মেয়ে হলো এই মুক্তাকণা। দিনাজপুরের মস্ত এক জমিদার বাড়ির বধূ হলো এই মুক্তাকণা। যেমন বড় লোক তেমনই শিক্ষিত সেই জমিদার। কিন্তু মুক্তকণার দুর্ভাগ্য, স্বামী তাকে ভালোবাসতে পারেনি। একদিন শ্রাবণের এক ভয়াবহ ঝড়ের রাতে স্বামী হঠাৎ হিংস্রমূর্তি ধারণ করে ঘুমন্ত মুক্তকণাকে হাত ধরে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে ঘরের বাইরে ঠেলে দিয়েছিল, আর মুক্তার হাতে তুলে দিয়েছিল কালো বিষের শিশি। যাও, আত্মহত্যা করে আমাকে নিশ্চিন্ত করে দাও। শুধু এই কথা বলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল সেই জমিদার স্বামী। তারপর সে কাহিনীও শুনেছে অবিনীশ। তারপর স্বামী বিতাড়িতা এই মুক্তকণা সন্ন্যাসিনী হবার জন্য কাশী রওনা হয়ে গেল, কিন্তু টাকা পয়সার অভাবে কাশী পর্যন্ত পৌঁছতে পারেনি। গয়া পর্যন্ত এসে এবং এক কসাইখানার কুঠুরির ভেতরে আশ্রয় নিয়ে আর ঘরের কপাট বন্ধ করে দুদিন ও দুরাত শুধু কেঁদেছিল। তারপরেই অদ্ভুত এক ঘটনার অনুগ্রহে অবনীশের সঙ্গে মুক্তকণার দেখা হয়ে গেল। ভাগ্য ভালো, বাড়িতে ছিল। ভাগ্যিস সরাইখানার দারোয়ান সেই বাবুলালকে আগে থেকেই জানতো অবিনীশ। আরও ভাগ্যের কথা, বাবুলাল নামে সেই লোকটাও অনেক দিন থেকেই জানতো কি চান, কি খুঁজছেন এবং কোনটি পেলে খুশি হবেন ছোট কুমার সাহেব। বাবুলালই এসে প্রথম খবরটা দিয়েছিল, আপনি যেমনটি চান ঠিক তেমনটি জিনিস পাওয়া গেছে। আপনি যেমনটি চান ঠিক তেমনটি জিনিস পাওয়া গেছে হুজুর। কোথায়, কে সে? হুইস্কির ঢেকুর তুলে প্রশ্ন করে অবনীশ। সরাইখানার দরজা বন্ধ করে কাঁদছে সে, মস্ত বড় এক জমিদারের বউ। কেন, কিসের দুঃখে? স্বামী দাঁড়িয়ে দিয়েছে, তাই কাশি চলে গিয়ে সন্ন্যাসিনী হতে চায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অবনীশ। চোখ জুড়ে তীব্র একটা পিপাসার উল্লাস জল জল করে। বাবুলালের হাতে 100 টাকার নোট তুলে দিয়ে অনুরোধ করে অবিনীশ, চেষ্টা করো মুন্সি, জিনিসটা যেন হাতছাড়া না হয়। না, হাতছাড়া হয়নি। তাই তো আজ সেই নারী ছোট কুমার সাহেব অবনীশ রায়ের ফুর্তিময় জীবনের সঙ্গিনী হয়ে এই হীরাপুরের বাড়িতে সোফার উপর বসে আছে, আর তার গা ভরা গহনা আলোর আভায় ঝলমল করছে। মুক্তাকণার মুখের হাসিও ঝলমল করে ওঠে। মুক্তা বলে, যাও, এবার ভালো করে একটা ঘুম দিয়ে মেজাজটা ঠিক করে নাও। হ্যাঁ, হীরাপুরের কালো অন্ধকারের রান বোধহয় এবার শেষ হয়ে যাবে। তাল গাছের পাতায় মাথা ঠুকে কোনো রুগ্ন শকুন আর কাঁদে না। দূরে শাল বনের দিক থেকে কাকের ডাকের সাড়া শোনা যায়। বিছানার দিকে লক্ষ্য রেখে এগিয়ে যায় অবনীশ, আর মুক্তাকণা তেমনি সারা মুখের ঝলমল হাসি নিয়ে পান আর জর্দার ডিবা খুঁজবার জন্য অন্য ঘরে চলে যায়।
এবং অন্য ঘরের ভিতর গিয়েই হাঁপ ছেড়ে হেসে ফেলে মুক্তাকণা। বোধ হয় সরাইখানার দারোয়ান সেই বাবুলালের ধূর্ত চোখ দুটোকে মনে পড়ে যায়। বুদ্ধি আছে লোকটার, কি চমৎকার পরামর্শই না দিয়েছিল। আর কেমন সুন্দর একটা গল্প তৈরি করেছিল লোকটা। মুক্তাকণার কাছ থেকেও 100 টাকার দোস্তরি আদায় করেছে বাবুলাল। করুক, ভালোই করেছে। বাবুলালের পরামর্শ না শুনলে এতদিনে বোধহয় আবার তারকেশ্বরের সেই গলির ভিতর ফিরে যেতে হতো, কিংবা বেনারসের দালকামন্ডি, নয়তে কয়লা খনির দেশ ছড়িয়ার বাজার। জাল নোট দিয়ে পালিয়ে যায়, হাতে ধরে শত সাঁতলেও দরের বেশি 1 টাকাও দেয় না। যত সব ফত লুচ্চকে খুশি করেও ঠকে যাবার সেই দুঃসহ জীবনের কথা মনে পড়লে এখনো শিউরে উঠতে হয়। জর্দার সুগন্ধে নিঃশ্বাসের বাতাস মেতে উঠলেও মুক্তার মনের ভেতরটা যেন আবার হঠাৎ ভয়ে মিলিয়ে যায়। কাজল লেখা চোখ আর পান চিবুনি রাঙা ঠোঁট থেকে সব হাসির শিহর ঝরে পড়ে যায়। দূর দূর করে বুক। যদি কোনো মুহূর্তে কোনো কথার ভুলে ধরা পড়ে যায় মুক্তা, যদি একবার বুঝে ফেলতে পারে অবনীশ যে এই মুক্তা হলো তারকেশ্বরের মুক্ত আর ঝরিয়া বাজারের মুক্তাবাই, তবে থরথর করে কাঁপতে থাকে মুক্তার গায়ের ঝকঝকে সোনার গহনাগুলি। কখনই ক্ষমা করবে না, এক মুহূর্ত বোধ হয় আর দ্বিধা করবে না ওই শৌখিনী কুমার সাহেব। পিস্তল তুলে নিয়ে এসে এক মুহূর্তের মধ্যে মুক্তার এই ভয়ানক ছলনার হিসেব নিকেশ করে দেবে। খুব সাবধান, যেন কখনই ধরে না ফেলতে পারে অবনীশ। মুক্তা তার ভীরু মনটাকেই সাবধান করে দিয়ে আবার চোখের চাহনিটাকে চতুর করে তুলতে চায়। জানুক অবনীশ, চিরকাল ধরে জানুক, পৃথিবীর একটা বাজে গলির বাজে মেয়ে মানুষ নয়। মস্ত বড় এক জমিদার বাড়ির ঘরছাড়া বধূ তার ফুর্তিময় জীবনের একটা অদ্ভুত শখের ক্ষুধা মেটাবার জন্য তারই সঙ্গিনী হয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরে যখন সকালের ঘুমের পালা শেষ করে আবার উঠে আসবে অবনীশ, তখন আতর জলে স্নান করে আর ভিজে চুল এড়িয়ে দিয়ে অবনীশের চোখের সামনে গিয়ে দাঁড়াতে হবে। দেখে মুগ্ধ হয়ে যাবে অবনীশের চোখ। জয়ীর মতো মস্ত বড় ঘরের এক নারীর দেহ আর মন কিনে ফেলা গর্বের আবেগে বিম্বল হয়ে মুক্তার মুখের দিকে তাকিয়ে থাকবে অবনীশ। ঠিকই ভেবেছে মুক্তা। সকাল হতেই আবার সেই গল্প, গান আর হাসির পালা, সেই হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাসের রংমিল। শৌখিন ফুর্তিবাজের জীবনে সব আমাদের মেজাজ রঙে ঢঙে মাতিয়ে তুলতে একটুও ভুল করে না মুক্তা। অবনীশ বলে, তুমি কিন্তু আজ আবার মাঝরাতে ওরকম ভূতে পাওয়া মানুষের মতো চেহারা নিয়ে খোলা জানলার কাছে দাঁড়িয়ে হাসবে না। ভ্রুকুটি করে মুক্তা, এরকম একটা মিথ্যে কথা কেন বলছো গো? অবনীশ, মিথ্যে কথা নয়, খুব সত্যি কথা বলছি। মুক্তা জানে মিথ্যা কথাই বলছে অবনীশ। সন্দেহের মানুষ নেশার চোখে ওই রকমই দেখে থাকে। মুক্তার কখনো মনে পড়ে না, বিশ্বাসও করতে পারে না মুক্তা। মাঝ রাতে খোলা জানলার কাছে এসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে কখনো চোখে তারা দপদপিয়ে হেসেছে। মুক্তাও তার ভ্রুকুটিতে একটু অভিমানের ভান ভরে দিয়ে অভিযোগ করে, তুমিও মাঝরাতে ঘুম থেকে উঠে ওরকম চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে সন্দেহ করতে পারবে না। অবনীশ হাসে, কিন্তু মুক্তা আরও গভীর অভিমানে একেবারে যেন ভেঙে পড়তে চায়। উফ, তুমি যখন তুমি বলে চেঁচিয়ে ওঠো তখন আমার যে কি ভয় করে কি আর বলবো। অবনীশ, না, আর কখনো কথা বলবো না মুক্তা। কিন্তু সন্ধ্যা পার হলেই এই দুই জীবনের সব আমাদের মেজাজ ধীরে ধীরে থিতিয়ে আসে। তারপরে আরও কিছুক্ষণ, এবং তারপরই যখন স্তব্ধ পৃথিবীর বুক জুড়ে ঘন অন্ধকার থমথম করে, তখন মাঝরাতের প্রহরটা আবার ঠিক সেই রহস্যময় অভিশাপ নিয়ে দেখা দেয়। দিনের বেলার এত শক্ত প্রতিজ্ঞাটা যেন অলস অবসাদে ঝিমিয়ে পড়ে। খোলা জানলার কাছে দাঁড়িয়ে ঘন অন্ধকারের দিকে তাকিয়ে মুক্তার চোখ দুটো দপদপ করে হাসে। আর অবনীশও তেমনই হঠাৎ ঘুম ভাঙা চোখে চমকে ওঠে। তারপর আবার ঠিক সেই সব প্রশ্ন, সেই সব সন্দেহ আর ভয়, সেই অভিযোগ, সেই খিলখিল হাসি, এবং আবার নিশ্চিন্ত মনে
সোফার উপরে বসে দুজনের সেই রকমই গল্প। মুক্তার মাথায় কোনো দোষ আছে এই সন্দেহ করতেও যে পুরো কষ্ট হয় অবিনেশের। অবিনেশ বিরক্ত হয়ে বলে, না, এই বাড়িটাও একটা অপয়া বাড়ি মুক্তা। ভাবছি এবার কোনো একটা গেও বাগান বাড়িতে গিয়ে থাকবো। ছোট কুমার সাহেবের এস্টেটে তো অনেক বাগান বাড়ি আছে, তার মধ্যে সবচেয়ে ভালো বাগান বাড়ি হলো এই বাড়ি। 4 বিঘা জুড়ে বাতাবি লেবুর বাগান, 2টো বড় পুকুর, একটা পুকুরে জল জমিয়ে আছে। ছোট একটা পানসিও সেই পুকুরে এক কোণে জলের উপর ভাসে। মুক্তকণের হাত ধরে মোটর গাড়ি থেকে নেমে অবনীর যখন বাগান বাড়ির ফটকের মাটিতে দাঁড়ায়, তখন সন্ধ্যা হয়ে এসেছে। দূরে কানা দামোদরের কিনারায় কাশবনের সাদার ভিড় তখনও স্পষ্ট চেনা যায়। বাতাবি লেবুর ফুলের গন্ধে শুধু সন্ধ্যার বাতাস নয়, সন্ধ্যার অন্ধকারটাও যেন ভরে গেছে। অবনীশের মনে হয় ভালোই হলো, এইরকম সুগন্ধ ভরা অন্ধকারকে বোধ হয় মাঝরাতের কোনো প্রহরের অভিশাপ সহ্য করতে হবে না, আশা থাকে মনে। এই অন্ধকারের সুগন্ধ মুক্তাকণার মাথার দোষ সারিয়ে দিতেও তো পারে। মুক্তা বলে, এটা আবার কেমন জায়গায় এলাম গো? অবনীশ, এটা আমার সবচেয়ে বেশি পছন্দের বাগান বাড়ি, নাম প্রিয়নিকুঞ্জ। মুক্তা, গায়ের নাম কি? অবনীশ, ভুবনপুর। চমকে ওঠে মুক্তা, সে কি গো? অবনীশ হাসে, হ্যাঁ গো, আর ওই যে দূরে নদীটাকে এখন খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, ওটা হলো কানা দামোদর। যেন ভয় পেয়ে ফিসফিস করে আবার আশ্চর্য হয় মুক্তা, সে কি গো? ছোট কুমার সাহেবের প্রিয়নি কুঞ্জে ফুর্তিময় জীবনের কোনো উপাদানের অভাব ছিল না। ছিল স্কচ, হুইস্কি, ছিল কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাস। তার উপর ছিল শালক ছড়ানো বড় পুকুরের জলের উপর ভেসে বেড়াবার পানসি, আর বাতাবি লেবুর ফুলের গন্ধে আকুল হওয়া অন্ধকার। প্রিয়নিকুঞ্জের একটি ঘরে ফরাসির উপর বসে সেই সন্ধ্যায় অবনীশের সঙ্গে যখন তাসের রং মিল খেলে মুক্তা, তখন তার গা ভরা সোনার গহনা তেমনই ফুর্তির উল্লাসে ঝলমল করে। অবনীশের হাতে হুইস্কি ভরা গেলাস শিথিলভাবে যখন কাঁপতে থাকে, তখন নীরব হয়ে যায় রাত্রিটা, এবং তারপরেই খেয়ে জানে কতক্ষণ পরে মাঝরাতের প্রহরে ঘুম ভাঙা চোখ তুলে তাকাতে গিয়েই দেখতে পায় অবনীশ কাছে নেই মুক্তা। বোধহয় বড় বেশি আশ্চর্য হয়েছিল অবনীশ, তাই আর চেঁচিয়ে ওঠে না। আস্তে আস্তে উঠে দাঁড়ায়, পা টিপে টিপে চলতে থাকে। ঘরের পর ঘর পার হয়ে খুঁজতে খুঁজতে শেষে দেখতে পায় অবনীশ। হ্যাঁ, ঠিকই, দক্ষিণের খোলা জানলার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে মুক্তা। সত্যিই বড় সুগন্ধ ভরা অন্ধকার। মুক্তাকণার মুখটাকে দেখতে একটু আশ্চর্য লাগে না, ভয় তো দূরের কথা, বড় বেশি করুণ দেখাচ্ছে মুক্তাকে। চোখ দুটো হাসি হাসি, কিন্তু চোখের কাজল ভিজে গেছে মনে হয়। বেচারা, কে জানে কেমন একটা মনের রোগে রোজ এই কাণ্ডটা করে, কিন্তু নিজে কিছুই বুঝতে পারে না। এটাও বোধ হয় নিশির ডাক শোনার মতো একটা রোগ। পা টিপে টিপে মুক্তার ঠিক পিছনে এসে দাঁড়ায় অবনীশ। আরও ভালো করে মুক্তার মুখটাকে দেখতে পাওয়া যায়। দেখতে থাকে অবনীশ, কিন্তু কি আশ্চর্য, মুক্তা যেন জাগা চোখে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছে না মুক্তা। কত কাছে দাঁড়িয়ে আছে অবনীশ। কি দেখছো মুক্তা? কি বা বুঝতে পারছো মুক্তা? ওই যে কানা দামোদরের কিনারায় কাশবনের বাতাসে শ্বাসনা শব্দের মতো একটা স্বর ছুটে ছুটে বেড়ায়, তারই পাশে শ্মশান। 10 গায়ের মরা ওখানে এসে পুড়ে ছাই হয়। আরও একটু দূরে ওই যে একটা বাতি মিটমিট করছে, ওটা হলো লক্ষ্মীহাটির কলুবাড়ির বাতি। গায়ের আসব ঘরের চেহারা এখন আর দেখা যায় না। আর আরও দূরে ওই যে মাঠের একটা জায়গা লাল হয়ে রয়েছে, ওটা হলো নায়েবডাঙ্গা। চাষিরা আখের রস জাল দিচ্ছে। এই সবই যে কানা দামোদরের রেপার আর উপারের 20টা গ্রামই যে অবনীশ রায়ের জমিদারি। কানা দামোদরের কিনারায় কাশির বনে একটা ঝড় উতলে উঠছে বলে মনে হয়। শ্মশানের আশেপাশে দপদপ করে নেচে একটা আলেয়া দরদরি করতে থাকে। দেখতে পায় অবনীশ, 2 চোখ অপলক করে তাকিয়ে আছে মুক্তা। মুক্তা,
ডাক শুনিয়ে মুখ ফেরায় মুক্তা। তারপরে চমকে উঠে উত্তর দেয়, কি বলছো? অবনীশ হাসে। এই যে দপদপ করে একটা আলো নেচে নেচে দৌড়চ্ছে, ওটা কি? মুক্তা, জানি না। অবনীশ, ওটা একটা আলেয়া। আলেয়া? ভয়ে শিউরে ওঠে অবনীশের বুক ঘেঁষে দাঁড়ায় মুক্তা। অবনীশ হাসে। গায়ের লোকে বলে ওটা হলো জঞ্জালির হাসি। কি বললে? চেঁচিয়ে ওঠে মুক্তা। থরথর করে কাঁপতে থাকে মুক্তার গলার স্বর। অবনীশ বলে, জঞ্জালির হাসি। অবনীশের হাত ধরে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলে মুক্তা। সত্যি করে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো না গো, আলিয়াটা জঞ্জালের হাসি কেন হবে? মুক্তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় অবনীশ। ওটা একটা গল্প, তুমি মিথ্যে এত ভয় পেও না মুক্তা। চোখ টান করে তাকায় মুক্তা। গল্প? অবনীশ, হ্যাঁ। লক্ষ্মীহাটি নামে ওই গায়ে একটা লোক থাকতো। কে জানে কোন একটা বুনো কিংবা বেদে জাতের লোক। লোকটার বউটা কিন্তু দেখতে বড় সুন্দর ছিল। মুক্তা, কি করতো লোকটা? অবনীশ, লোকটা যত শিকড় বাকড় আর সাপের কামড়ের ঔষধ হাটে হাটে বিক্রি করে বেড়াতো। কিন্তু লোকটাকে রোগে ধরলো, আর খাটতে পারতো না লোকটা। তখন বউটাই খেটে বেড়াতে শুরু করলো। মুক্তা যেন স্বপ্নের মধ্যে বিড়বিড় করে। তা কি আর করবে বলো, দুটো পেটে খেয়ে বাঁচতে হবে, আর স্বামীটাকেও বাঁচাতে হবে তো। অবিনাশ, হ্যাঁ তাই তো, কিন্তু শাক বেছে পরের বাড়িতে ঢেকি কুটেও কিছু হলো না। তখন বউটা। মুক্তা, বউটার নামটা জানো না? অবিনাশ, হ্যাঁ ওই বউটার নাম ছিল জঞ্জালি। শেষে বউটা প্রায় গা ছেড়ে গঞ্জের দিকে চলে যেত। মাঝে মাঝে বাইরে রাত কাটিয়েও ঘরে ফিরত। মুক্তা, মেয়ে মানুষ জলে আর দুঃখে পড়লে আর কোনো উপায় না থাকলে ওরকম না করেই বা। হবেনস, তাই তো বলছি। টাকা পয়সা নিয়ে ঘরে ফিরত জঞ্জালি। স্বামীর জন্য কবরেজি ঔষধ আর ভালো ভালো ধুতি গামছা নিয়ে আসতো। কিন্তু স্বামীটা কতবার জঞ্জালির হাত ধরে সেথে বলেছে, আমাকে সুখে মরতে দে জঞ্জালি, তুই আর বাইরে যাস নে। কিন্তু কে শোনে কার কথা? তারপর একদিন কানা দামোদরের কিনারায় কাশবনের ধারে শ্মশানের আশেপাশে তখনও সেই আলেয়াটা দৌড়দৌড়ি করছে। সেই দিকে তাকিয়ে অবনীশ বলে, গায়ের লোকেরা বলে পুরো 7টা দিন আর রাত বাইরে কাটিয়ে একদিন ঠিক মাঝ রাতের সময় গা ভরা গয়না বাজিয়ে ঘরে ফিরে এলো জঞ্জালি। মুক্তকণার দু চোখের তারা দুটো যেন দপ করে জ্বলে উঠে। মিথ্যে কথা, ভয়ানক মৃত্যু গায়ের লোকগুলো। গা ভরা গয়না অত সস্তা নয়। অবনীশ, যাই হোক, জঞ্জালে ঘরে ফিরে আসতেই গায়ের লোক লাঠি হাতে নিয়ে তেড়ে এসে বলে, ঘরে নয় ঘরে নয়, ওই শ্মশানের দিকে চলে যা জঞ্জালি। দু চোখের দৃষ্টি উদাস করে তাকিয়ে আর যেন দম বন্ধ করে অবনীশের গল্প শুনতে থাকে মুক্তা। অবনীশ বলে, স্বামীটা সেদিনই দুপুরে মরে গিয়েছিল। অনেকক্ষণ ধরে শ্মশানের দিকে তাকিয়েছিল জঞ্জালি। ও স্বামীর চিতার আগুন তখনও ধিক ধিক করে জ্বলছিল। তারপর কি করলো জঞ্জালি? মুক্তকণা যেন দাঁতে দাঁত ঘষে প্রশ্ন করে। অবনীশ বলে, গায়ের লোক বলে অনেকক্ষণ ধরে বেশ শান্তভাবে দাঁড়িয়ে তারপরই একগাল হাসি হেসে গায়ের এতগুলি লোকের সামনে হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল জঞ্জালি। কিছুক্ষণ চুপ করে থাকে সিগারেট ধরায় অবনীশ। তারপরই হো হো করে হেসে উঠে বলে, কিন্তু গায়ের লোকগুলো বলে কি জানো, পালিয়ে যায়নি জঞ্জালি। এখনো মাঝরাতে ওই শ্মশানের আনাচে কানাচে ঘুরে বেড়ায় জঞ্জালি। ওই যে আলেয়া, ওটা আলেয়া নয়, ওটাই হলো জঞ্জালির হাসি। এ কি করছে মুক্তা? মাথা হেট করে আর আঁচলে মুখ লুকিয়ে অমন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেন মুক্তা? কি হলো মুক্তা? মুক্তার মাথাটা টেনে তুলে বুকের কাছে চেপে ধরে অবনীশ। মুক্তা বলে, গায়ের লোক বড় মিথ্যে কথা বলতে পারে গো, কি সর্বনেশে মিথ্যে কথা। অবনীশের চোখের চাহনি হঠাৎ এক ভয়ানক দুঃসহ ও তীব্র সন্দেহের জ্বালায় যন্ত্রাক্ত হয়ে ছটফট করে। চিৎকার করে অবনীশ, কি বললে মুক্তা? মুক্তা বলে,
ওটা জঞ্জালের হাসি নয় গো, ওটাতে জঞ্জালের জ্বালা। কি বললে? তুমিও কথা বলছো কেন? কে তুমি? বলতে বলতে হিংস্র পাগলের মতো মূর্তি ধরে ভেতরের ঘরের দিকে ছুটে যায়, আর পিস্তল হাতে নিয়ে মুক্তার চোখের সামনে এসে শক্ত হয়ে দাঁড়ায় অবিনীশ। কে তুমি? অবনীশের গর্জনের মধ্যেই যেন আগুনের জ্বালা ঝলক দিয়ে ওঠে। আমি তো, আমি জঞ্জালি। একটুও ভয় পায় না, একটুও কাঁপে না। অদ্ভুত একটা গর্বের আবেগে সোজা মাথা তুলে তাকিয়ে থাকে মুক্তা। শান্ত ও অবিচল স্বরে উত্তর দেয় মুক্তা। ছোট কুমার সাহেবের সেই প্রিয়নী কুঞ্জে মাঝরাতের বাতাসে পিস্তলের শব্দ বেজে উঠবার পর বারুদের ধোঁয়ার ক্ষীণ গন্ধও অল্পক্ষণ পরেই মিলিয়ে যায়। কি আশ্চর্য! একটা আত্মনাদও করেনি মুক্তকণা। কানা দামোদরের কিনারাতে কাশবন আজও আছে, আর তার পাশে সেই শ্মশানে আজও মাঝরাতের আলিয়া ছুটোছুটি করে। কিন্তু প্রিয়নী কুঞ্জ আর নেই। সেখানে শুধু কয়েকটা পুরো ইটের ভাঙা দেয়াল দাঁড়িয়ে আছে। ছোট কুমার সাহেব রায়জাদা অবনীশ রায় আজ থেকে প্রায় 50 বছর হলো বাতাবি লেবুর ফুলের সুগন্ধে আকুল এক সন্ধ্যায় ছটফট করে মরে গিয়েছিল। কিন্তু কে জানে কেমন করে। গায়ের লোকের গল্পের ভাষাতেই মস্ত একটা ভুল ঘটে গেছে। জঞ্জালের হাসি নয়, জঞ্জালের জ্বালা। লক্ষ্মীহাটের শ্মশানে মাঝরাতের আলিয়াকে দৌড়তে দেখলেই গায়ের লোক গম্ভীরভাবে বলে, হই দেখো, জঞ্জালের জ্বালা আবার ছটফটিয়ে ছুটতে লেগেছে।